আচ্ছা, সবার আগে বলি যে আজকের যে আলোচনাটা আমরা এখানে রেখেছি সেটা হলো যে আজকের যে আলোচনাটা আমরা এখানে রেখেছি সেটা হলো যে আমরা ভবিষ্যতে, তোরা যারা এখন কারেন্ট টুয়েলভে আছিস বা রিসেন্টলি টুয়েলভ পাস আউট যারা হলি, তারা তাদের মধ্যে কেউ কেউ হয়তো ফিজিক্স নিয়ে পরবর্তী ক্ষেত্রে পড়াশোনার একটা ভাবনা তোদের মনে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে ফিজিক্স নিয়ে পড়াশোনা করলে কোন কোন দিকে যেতে পারবি এবং কি কি স্কোপ আছে, কিভাবে এগোনো যেতে পারে, এই ব্যাপারে তোদেরকে তোদের একজন দাদা একটু গাইড করবে। আমি তাকে বলেছিলাম, ও এসেছে। ওর নাম সৈকত, সৈকত দত্তর পুরো নাম। তো সৈকত বর্তমানে কি করছে, কোথা থেকে পড়েছে, সে ব্যাপারগুলো নিজেই বলবে, আমি ওই প্রসঙ্গে কিছু বলছি না। তো আমি দেরি না করে সৈকতকে বলবো যে সৈকত একটু নিজে মানে তোর একটুখানি কিভাবে ক্লাস টুয়েলভের পর এগোলি, মোটামুটি কবে পাস আউট হয়েছিস, সেগুলো একটু তোর ভাই বোনেদেরকে একটুখানি বলে তারপর আমরা আলোচনাটা এগোবো। সৈকত। ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ। এখানে সবাই সবাই স্যার ওই 12 পাসই আছে তো, মানে আমি না তাহলে না সবাইকে না, তুমিই সবাই বলেছি। টুয়েলভ ও পাস নেই। কিছু স্টুডেন্ট আছে যারা টুয়েলভ বর্তমানে এখন মানে টুয়েলভের স্টুডেন্ট। ও আর আচ্ছা আচ্ছা। আর কয়েকজন আছে যারা টুয়েলভের এবারে পাস আউট, এরকম ও আচ্ছা ক্যাটাগরি আচ্ছা। আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, আমি ওই 2016 মানে আমি পাস করেছি, এইচএস পাস করেছি। তো তারপর আমি শ্রীরামপুর কলেজ থেকে ফিজিক্সে বিএসসি অনার্স করেছি। তো তারপর আমি 2019-এ পাস আউট হই শ্রীরামপুর কলেজ থেকে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ। এবং এই বছরই আমি 2021-এ ক্যালকাটা এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে এমএসসি পাস করেছি। তো এখন আমি ওই জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে, পিএইচডি স্কলার হিসেবে আমি আইজার কলকাতায় জয়েন করেছি, মানে রিসার্চ করার জন্য। তো এই আর কি মানে। আচ্ছা, সৈকতের ব্যাপারটা আমি আহ, আচ্ছা সৈকত, একটুখানি মিউট কর মাইকটা, প্রচুর হ্যাঁ সাউন্ড আসছে, একটু মিউট কর। হ্যাঁ। হ্যাঁ, আমি আমি একটু বলে দিচ্ছি। সৈকত যেটা বললো, ও আহ, শ্রীরামপুর কলেজ থেকে পড়েছে। তো দেখ, ব্যাপারটা অনেকেই তোরা ভাবতে পারিস যে আমাদের এই উচ্চ মাধ্যমিকের পর একটা খুব ভালো কলেজে না পড়লে, শ্রীরামপুর কলেজ খারাপ একদমই নয়, শ্রীরামপুর কলেজ খুবই ভালো কলেজ। কিন্তু দেখ, আরো যে অন্যান্য কলেজগুলোর নাম তোরা শুনিস, আহ, সেই কলেজগুলোর তুলনায় শ্রীরামপুরের নামটা একটু হয়তো কম শোনা যায়। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বলছি। তো সেখান থেকে পড়ে কিন্তু আজকে সৈকত কিন্তু একটা রিসার্চ ফেলোশিপ, মানে যেখানে ধরো, যেটা ধর এখন একটা সায়েন্টিস্ট র্যাঙ্কে আছে বলতে পারিস, তো সেই জায়গায় ও আজকে গেছে। তো ব্যাপারটা এটাই যে আমার যেটা মনে হয় যে এখন যে শুরুটা, যে কলেজে তোরা পড়বি, সেটা খুব মানে ম্যাটার করে বিশেষ না। সৈকত আরো বলবে তোদেরকে, সে তোরা আরো শুনতে পারবি সৈকতের থেকে। তো এরকম মানে কোনো ভাবার কারণ নেই যে আমি আমার পছন্দের যে একদম এক নম্বর কলেজটা পেলাম না মানে মানে আমি আর কিছু পড়াশোনা করতে পারবো না, এরকম ব্যাপারটা একদমই নয়। ঠিক আছে? এরকম ভাবার কোনো কারণ নেই, যেখান থেকে পারবি পড়বি, ভালো করে পড়বি, দেখবি ঠিক হবে। আচ্ছা, যাই হোক সৈকত, এবারে তুই আরো একটু বল যে তুই তো আজকে একটা রিসার্চ ফেলোশিপে যে এখানে যে গেছিস, তো আহ, তুই আরেকটুখানি বল যে এখানে যাওয়ার পথে তুই যে শ্রীরামপুর থেকে যে পড়াশোনা করে তুই যে প্রেসিডেন্সিতে গেলি, তো তাতে কি শ্রীরামপুর কলেজ থেকে গিয়েছিলিস বলে তোর কোনো বিশেষ অসুবিধা হয়েছে বা কিছু, সেই ব্যাপারটা যদি একটু বলিস। হ্যাঁ, মানে ওই অটোনোমাস কলেজ থেকে পড়লে একটু হয়তো সুবিধা থাকে, মানে ওদের ওই সেমিস্টার হিসেবে মানে পড়াটা হয়। আর ওরা একটু পড়াশোনাটা, মানে ওদের একটু রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনাটা হয়। মানে আমি যেটা দেখেছিলাম, মানে আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম প্রথমেই, মানে যেখানে আমি গিয়ে মানে এমএসসি তে গিয়ে প্রেসিডেন্সিতে রিসার্চ ওরিয়েন্টেড পড়া শুরু করি, তো ওখানে যারা বিএসসি করেছে তারা দেখেছি যে মানে ওরা বিএসসি থেকেই মানে রিসার্চ ওরিয়েন্টেড মানে পড়াশোনা করেছে। ইভেন ওরা, মানে আমরা যেখানে পিএইচডি তে পেপার পাবলিশ করি, তো ওদের এমনকি মানে ওরা 5 বছর ধরে বিএসসি থেকে রিসার্চ করার সুযোগ পায় বলে, তো ওরা এমএসসি তেই অনেকের মানে পেপার পাবলিশ হয়ে গেছে। তো আচ্ছা। সেটাই মানে। আর একটা ব্যাপার হচ্ছে, মানে বলছি ইউরোপে যদি কেউ পিএইচডি করতে চায়, মানে তো সেইখানে
এখানকার মতো ফর্মালি নিয়মটা না, যেখানে কোনো মানে পরীক্ষায় কোয়ালিফাই করতে হয় বা করতে হয়, সেরকম ব্যাপার না। তো ওখানে একটা পেপার থাকাটা মানে মানে আবশ্যক, ঠিক আছে। তো ওখানে পিএইচডিটা একটু কম সময়েও হয়, সাড়ে তিন বছর 4 বছরে হয়ে যায়। তো এখানে এরকম নিয়মটা এরকম ফর্মাল নয় যে কোনো পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে। তো এখান থেকেই কোনো ইনস্টিটিউটের অ্যাড বেরোলে তো সেখানকার স্যারকে মেল করে, তো সিভি ফিভি যদি পছন্দ হয় তো সেখান থেকেই মানে হয়ে যায়, মানে সেটা একটা মানে প্রসেস হতে পারে, সেই দিক থেকেও ওরা একটু অ্যাডভান্টেজ ওরা পায়। আচ্ছা, মানে দু একটা ব্যাপারে একটু অ্যাডভান্টেজ আছে, এটা সৈকত বলতে চাইছে। আচ্ছা, তোরা এবার আমি আমি তো একটু আমার মতো দু একটা প্রশ্ন করলাম। এবার হুম হুম। তোদের থেকে আশা করছি যে সৈকত দাদা যে তোদের, সেই দাদারকে যদি তোরা কেউ কোনো তোরা প্রশ্ন কর আর কি। বিশেষ করে আমি বলবো, অরণ্য আছিস, অনিক আছিস, তারপর অর্ণব আছিস, তো এরা মেনলি এবারের পাস আউট স্টুডেন্ট। তো তোদের দিক থেকে বিশেষ করে প্রশ্ন সৈকত দাদার উদ্দেশ্যে তোরা কর। হ্যালো দাদা। হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ হ্যাঁ দাদা, তোমাদের এইচএস এর পর বিএসসি অনার্স ফিজিক্সের যে অ্যাডমিশনের প্রসিজিওর, সেটা তো মানে যে সকল জায়গায় এন্ট্রান্স ছিল প্রেসিডেন্সির মতো, সেগুলো তো ম্যাক্সিমামই ক্যান্সেল। তো এখন তো মার্কসের বেসিসেই পুরোপুরি, তো সেক্ষেত্রে কিরকম কাট অফ তুমি মোটামুটি এক্সপেক্ট করছো এবছরের জন্য? এবছর চেষ্টা একটু এক্সেপশন হবে অবশ্যই, মানে একটা রাফ আইডিয়া। হ্যাঁ, মানে ওইখানে তো মানে দেখ ওই মানে টোটাল নাম্বারের ওপরই যে ডিপেন্ড করে সেরকম নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ওটাকে মানে একটা মেরিট মার্কস করে, ধার্য করে। সেইটা যেমন প্রেসিডেন্সিতে ক্ষেত্রে মানে আগের বছরে যেটা হয়েছিল, মানে আমার যতটা মনে পড়ছে, ম্যাথ পরীক্ষাটা হয়েছিল বলে ওটাকে ম্যাথের ওয়েটেজটাকে বাড়িয়েছিল, কারণ ম্যাথটাকে ওরা 2 দিয়ে গুণ করেছিল, মানে ম্যাথের নাম্বারটাকে। তো সেইভাবে এইবারে কিরকম ওয়েটেজটা করেছে, মানে তোরা হয়তো একটু বলতে পারবি কিরকম ওয়েটেজ করেছে, তোর কি জানা আছে? হ্যাঁ, ওয়েটেজ মানে মেরিট মার্কস ক্যালকুলেশন আগের বছরের মতো সেম নিয়ম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রেসিডেন্সিতে মানে এই বিএসসি তে কিরকম হয় মেরিট মার্কসটা, সেটা আমার কোনো সেরকম আইডিয়া নেই। সেরকম তবে প্রেসিডেন্সিতে মানে 50টা না 53টা সিট আছে। তো সেখান থেকে মানে সেইটা আমি তাহলে মানে এখন মানে আমি ঠিক বলতে পারবো না, মানে এই মুহূর্তে আমি বলতে পারবো না মানে কিরকম হয়, মানে ইয়ার টু ইয়ার তো ওটা একটু ভ্যারি করে। আচ্ছা, সেক্ষেত্রে আহ, সৈকত মাইকটা একটুখানি মিউট করলে ভালো হয়। আচ্ছা, সেক্ষেত্রে সৈকত পরেও ওটা তোদের জানাতে পারবে। আহ, কিন্তু দেখ, অরণ্য বা যারা অনেক যারা আছিস, তোদেরকে আমি একটা বলি কথা, যে তো মানে এখানে ভালো কলেজে পেলি খুব ভালো কথা, কিছু ফেসিলিটি অবশ্যই আছে, কিন্তু এটা না পেলেই কিন্তু সব শেষ নয়। যেটা আগেই বললো সৈকতও কিন্তু শ্রীরামপুর কলেজ থেকেই পড়েছে, ঠিক আছে, ওর কিছু অসুবিধা হয়েছে, কিন্তু সেই অসুবিধাগুলোকেও কিন্তু মানে সেভাবে বিরাট কোনো যদি ওর উপর প্রভাব পড়তো, কিন্তু আজকে যে জায়গায় গেছে সেখানে যেতে পারতো না। তো অরণ্য দেখ, প্রেসিডেন্সির মতো জায়গায় পেলে খুব ভালো, না হলেও কিন্তু অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলোতে পড়েই এগো। কোনো বিশেষ খুব বিশেষ অসুবিধা হবে বলে আমার তো মনে হয় না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা সৈকত, তোকে আমি জিজ্ঞাসা করছি যে ধর তোর যে এই যে মানে যারা তোর ধর এখন ভাই বা বোনেরা যারা পরবর্তী ক্ষেত্রে অনেকে হয়তো ফিজিক্স নিয়ে পড়তেও পারে, তো সেক্ষেত্রে ধর প্রেসিডেন্সির মতো যে কলেজগুলো আছে খুবই ভালো, সেটা আমি বলবো না, কিন্তু এছাড়া মোটামুটি আমাদের দিকে ধর আমাদের, তুই ধর যেখান থেকে বিলং করিস সেখানে অন্যান্য যে স্টুডেন্টরা দেখছিস মোটামুটি এদিককারই। তো সেক্ষেত্রে কোন কোন কলেজ আদার দেন প্রেসিডেন্সি, কোন কোন কলেজ তোর প্রেফারেন্সে ভালো? আচ্ছা আচ্ছা, মানে আমি যদি সাজেস্ট করতে আমার মতে বলে ক্যালকাটা ইউনিভার্সিটির দিকেই যাওয়া ভালো, মানে বারডোমানটার এখন মানে কিরকম মানে ব্যবস্থা সেটা মানে খুব একটা যে মানে ওদের থেকে সেই শুনেছি, মানে যে ওরা ওখানে যারা পড়ে, তো ওদের খুব একটা জিনিসগুলো রেগুলার যে হয় বা প্রসেস গুলো খুব একটা ভালো নয়, বা নাম্বারটাও খুব একটা ভালো আসে না, এরকম শুনেছি। তো ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে শ্রীরামপুর কলেজ কাছাকাছির মধ্যে তো খুবই ভালো। আর
এমনি বারডনের মধ্যেও ওই চন্দননগর গভর্নমেন্ট, হুগলি মহসিন, রাজ কলেজ, এখন তো সিঙ্গুর গভর্নমেন্ট, এগুলো খুবই ভালো আছে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির মধ্যে শ্রীরামপুর কলেজ কাছাকাছির মধ্যে ভালো। আর তারপর মৌলানা আজাদ আছে, সেন্ট পলস আছে, আহ এইরকম গুলো। আর মেয়েদের জন্য লেডি বেবন, বেথুন, লেডি বেবনটা খুবই ভালো মেয়েদের জন্য। লেডি বেবন আছে, বেথুন আছে, এইগুলো মোটামুটি ভালো। এবং ক্যালকাটার আন্ডারে যে কোনো কলেজে পড়লে যেটা একটা মানে ক্যালকাটায় কলকাতায় যদি থাকা যায় তাহলে একটা যে সুবিধা পাওয়া যায়, মানে অন্তত কলেজটা ভালো না হলেও মানে টিচারের ভেরিয়েশনটা অনেকটা পাওয়া যায়, যেটা আমি মানে শ্রীরামপুরে পড়ে ফেস করেছি। মানে একটা দুটোর বেশি হয়তো এইদিকে টিচার পাওয়া যেত না, তো আমাকে সেই কলেজ স্ট্রিট বা এতে যেতে হতো, মানে তো টিচারের ভেরিয়েশনটা এইদিকে অতটা পাওয়া যেত না। সেই দিক থেকে একটা কলকাতায় থাকার একটা সুবিধা আছে। আচ্ছা। আর হ্যাঁ, আর একটা যেমন আপনি বলছিলেন যে কলেজটা ম্যাটার করে না, হ্যাঁ এটা অবশ্যই ঠিক। মানে আমাদের বেলা যে মানে ইউনিভার্সিটির মধ্যে ফার্স্ট হয়েছিল, মানে কলকাতার সব কলেজকে ছাপিয়ে, মানে যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল সে হয়েছিল উলুবেড়িয়া কলেজ থেকে। মানে সেখানে কোনো মানে ইনফ্রাস্ট্রাকচার খুব একটা নেই, মানে সেখানকার ফ্যাকাল্টি অতটা মানে ঠিকঠাক নেই, দুটো তিনজন হয়তো পার্মানেন্ট ফ্যাকাল্টি। তো সেইখান থেকে মানে ফার্স্ট হয়েছিল, মানে আমাদের আমাদের ইয়ারে 2016-19-এ ফার্স্ট হয়েছিল উলুবেড়িয়া কলেজ থেকে। তো সেটাই মানে কলেজটাও যে খুব একবারে যে ম্যাটার করে যায় মানে ওইটাই শেষ কথা, সেটা একদমই নয়, একদমই। ঠিক আছে। আচ্ছা, অনেক তোর থেকে প্রশ্ন চাইছি। হ্যালো স্যার, বলছিলাম যে আমি যেটা বলতে চাইছি আচ্ছা যে তুই তাহলে আমি অনেক, তুই দাদাকে প্রশ্ন কর, আমাকে বলিস না। মানে তুই দাদাকে বল। আচ্ছা বলছিলাম যে নরেন্দ্রপুর বা যে আর যে সব অ্যাটোনমাস কলেজগুলো আছে ওইগুলোতে মানে কিরকম, মানে এবারে মেরিট লিস্টে যদি আমায় মানে পেতে হয় তাহলে মোটামুটি কাট অফ কিরকম উঠবে, যেটা অরণ্য বলছিল আমিও সেটাই আর কি মানে জানতে চাইবো আর কি। আচ্ছা, সৈকতের হয়ে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। দেখ, এবারে অনেক যেটা বলি যে এবারে তো মার্কসটা যে কি রকম হয়েছে আমরাও পুরোপুরি বুঝতে পারছি না, তোরাও বুঝতে পারছিস না। তো দেখ, কাট অফ মার্কসটা সত্যি কি হবে সেটা বোধহয় সৈকতও বলতে পারবে বলে মনে হচ্ছে না আমার, কারণ এবছর হ্যাঁ তো স্যার, মানে মানে একদমই এটা। হ্যাঁ। এই বছর মানে কোনো নিয়ম অনুযায়ী হবেই না, মানে অন্যবারে মানে আর এবারে প্রেডিক্ট করাটাও মানে নয়, মানে অন্যবারে দেখে এবারে প্রেডিক্ট করাটাও ঠিক না। মানে অন্যবারে তবু একটা প্রেডিক্ট করা যায় যে হ্যাঁ এরকম ধারে কাছে ফেললে আমি পেতে পারি, কারণ আগের বারে এরকম উঠেছে। মানে মানে আগের বারের রেজাল্ট দেখে এবারে প্রেডিক্ট করাটাও সম্ভব না। হ্যাঁ, সেটাই সেটাই আমারও মনে হয়। আচ্ছা, তোরা এবার অন্য কিছু একটু রিলেটেড দেখ। কলেজটা তো ম্যাটার খুব করে না সেটা আমরা একটু শুনলামও, আমারও মনে হয়েছে বা সৈকতও বলেছে। সুতরাং পেলে খুব ভালো, একটু ওয়েট করতে হবে, কি মেরিট লিস্ট বেরোয়, ওয়েট করা ছাড়া কতদূর কি কাট অফ মার্কস হবে সেটা বোঝা খুব মুশকিল। ঠিক আছে? আচ্ছা দেখ, আমি আমি বাকিদেরও বলছি, তোদেরও যদি কারো কিছু কোশ্চেন থাকে যে ফিজিক্স নিয়ে পড়াশোনা করলে আমরা কোন কোন দিকে যেতে পারি, কি কি স্কোপ আছে, এই জায়গাগুলোতে যদি তোরা প্রশ্ন করতে চাস সেগুলো তোরা সৈকত দাদাকে করতে পারিস। বল, কেউ দাদা, কেউ হ্যাঁ বল। হ্যাঁ স্যার বলছি। আর দাদা, তুমি যেটা এখন মানে রিসার্চ স্কলার হিসেবে কাজ করছো, তো তোমারই মানে বিএসসি থেকে শুরু করে পিএইচডির পর রিসার্চ পর্যন্ত জার্নিটা যদি একটু শেয়ার করো, মানে তার অ্যাডমিশন প্রসিজিওর বা রিসার্চ যে ফেসিলিটি সেই বিষয়ে। হ্যাঁ, জার্নিটা তো খুবই মানে সমস্যা, মানে খুব তো মানে একটু সাবজেক্টটাও একটু কঠিন, মানে সবাই বলে। পথটা এবার কঠিন, হ্যাঁ, পথটা কঠিন। পথটা কঠিন, হ্যাঁ হ্যাঁ, মানে পথটা হ্যাঁ অবশ্যই কঠিন, মানে সেটা মানে একটু কষ্ট করেই করতে হয়। আর ইভেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা পরীক্ষা হয় প্রচন্ড চাপও থাকে, মানে ওদের সিলেবাস বা মানে আমাদের বেলায় ইয়ারলি পরীক্ষা ছিল, তো সেগুলো ইয়ারলি পরীক্ষাগুলো দেওয়াও মানে একসঙ্গে এতটা সিলেবাস নিয়ে পরীক্ষা দিতে যাওয়া ওটা খুবই চাপের ছিল। তারপর মানে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে প্রেসিডেন্সিতে এসে অনেকটাই তো মানে বাড়িতেই কেটেছে। তো হ্যাঁ, প্রেসিডেন্সিতে গিয়ে মানে একটু হায়ার স্টাডিতে মানে
গিয়ে ওই রিসার্চ ওরিয়েন্টেড মানে জিনিসপত্র ঘেঁটে মানে খুব ভালো লেগেছিল, মানে জিনিস রিসার্চ ওরিয়েন্টেড কাজপত্র করে খুব মানে আনন্দ পাওয়া যায়, সেটা ফিল করতে পেরেছি। আচ্ছা, তো তাই সৈকত, আমি তোকে একটুখানি থামাচ্ছি। আমি একটু কোশ্চেনটা স্পেসিফিক করে দিচ্ছি, যেটা অরণ্য তোকে করতে চেয়েছে। মানে তোর তো বিএসসি পড়া হলো, বিএসসি তে যা সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটি সেটা পড়লি। তো পড়ে যে প্রেসিডেন্সিতে গেলি, এই সময় যে পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলিস সেটা একটু তোর জুনিয়রদের একটুখানি জানা। এবং প্রেসিডেন্সিতে পড়াকালীন কিভাবে বর্তমানে যে রিসার্চ করছিস তার প্রিপারেশনটা কি করে নিয়েছিলিস, একটু স্পেসিফিক যদি তোর জুনিয়রদের একটু জানাস। হ্যাঁ, মানে এমনি ওই ভালো কোয়ালিটির টেক্সট বই যেগুলো পড়ি সেগুলোই মানে পড়েছিলাম। আর যখন ওই বিএসসি থেকে আরো ভালো জায়গায় যাওয়ার ছিল, মানে আমি ওই একটু টপ 5 আইআইটি তে পাইনি বলে আমি যাইনি, যদিও ভুবনেশ্বর আইআইটি বা হায়দ্রাবাদ আইআইটি এইসব জায়গাগুলো পেয়েছিলাম এমএসসি করার জন্য। তো সেগুলো আমার খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না, আমি চেয়েছিলাম খড়গপুরের মধ্যে পাওয়ার। তো সেটাই আমার র্যাঙ্কটা একটু ডেভিয়েট করে গিয়েছিল বলে আমি ওগুলোয় যাইনি। তো হ্যাঁ, মানে ওই ভালো কোয়ালিটির ওই বই পড়েছিলাম। আর হ্যাঁ, প্রবলেম একটু প্র্যাকটিস করতে হয়েছিল খুব, যেগুলো মানে বিভিন্ন ধরনের মানে কোচিং সেন্টার রয়েছে সেগুলো নেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, তাদের কোশ্চেন বা ইয়ারলি কোশ্চেন মানে আগের আগের পরীক্ষাগুলো কিরকম ধরনের কোশ্চেন এসেছে সেখান থেকে একটা আইডিয়া পাওয়া যায়। তো সেইগুলোই মানে প্র্যাকটিস করেছিলাম। তো যাই হোক, সেখানে একটু র্যাঙ্কটা আমার খুব একটা ভালো হয় না, তাই জন্য মানে জ্যাম বলে একটা পরীক্ষা হয়, সেখান থেকে ওই আইআইটি তে পাওয়া যায় এমএসসি করার জন্য। তো সেখানে র্যাঙ্কটা একটু পিছিয়ে গিয়েছিল বলে আমি খুব একটা ভালো জায়গায় পাইনি। তো প্রেসিডেন্সিতে পড়ার সময় আমি যেহেতু মানে বাড়ি থেকেই মানে পড়ার সুযোগ পেয়েছিলাম, তো সেইখানে প্রবলেম গুলো খুব ভালো করে করতে পেরেছিলাম। মানে ওই আর কি, মানে ওই কোনো জায়গায় মানে পড়িনি, কিন্তু মানে আলাদা করে পড়িনি কোনো কোচিং সেন্টারে, কিন্তু ওদের ওই মানে কোশ্চেন পাওয়া যায় নেটে, সেটার জন্য কোনো পে করতে হয় না, সেইগুলোই মানে আমি প্র্যাকটিস করেছিলাম। আর সেটা থেকেই মানে পেয়েছি। মানে প্র্যাকটিসটা একটু দরকার হয়, মানে কনসেপ্টটা তো দরকার হয়ই, কিন্তু প্র্যাকটিসটাও অনেকটা দরকার হয়, সেটা বুঝতে পেরেছি। আচ্ছা, তোরা আর কেউ কিছু কোশ্চেন করবি কিনা কর, আর কোনো কিছু জানার আছে কিনা। হ্যাঁ দাদা, ফিজিক্সে ধরো আমি যদি মাস্টার্স কমপ্লিট করি, মাস্টার্স কমপ্লিট করার পর মানে একটা তো তুমি যেটা বললে রিসার্চ লাইন, তাছাড়া টিচিং লাইন আছে, সেটা বাদ দিয়ে আমি যদি কোনো টেকনিক্যাল দিকে যেতে চাই, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, তো তার কি স্কোপ অ্যাভেলেবেল রয়েছে? আচ্ছা, টেকনিক্যাল লাইন বলতে এই বিএসসি করে বিটেক করা যায়, সেটা করা যায়, কিন্তু কিন্তু ওইখান থেকে মানে একটু কিরকম স্কোপটা রয়েছে, মানে বিএসসি করে বিটেক করলে কিরকম স্কোপ পাওয়া যায় সেটা একটু মানে রয়েছে। কারণ ইউনিভার্সিটি গুলো যেখানগুলো বিটেক করা হয় সেখানে ওই কোর সাবজেক্ট গুলো ইঞ্জিনিয়ারিং এ থাকে না, মানে সেখানে একটু হয়তো প্রবলেম হতে পারে। এবং এমএসসি করার পর মানে তুই যদি মানে অনেক রকমের ফিজিক্স এর অ্যাপ্লাইড জিনিসও রয়েছে, মানে যেগুলো আমি যেমন পিওরটাই করছি, তো অ্যাপ্লাইড যেমন জিও ফিজিক্স রয়েছে, জিও ফিজিক্স যেমন ওখান থেকে করে ওএনজিসি, ইন্ডিয়ান অয়েল এরকম জায়গায় হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে পাওয়া যায়, মানে ওগুলো আইএসএম ধানবাদ এরকম কিছু ইনস্টিটিউট রয়েছে, সেখান থেকে ওখানে এই যাওয়া যায়, মানে ওএনজিসি, ইন্ডিয়ান অয়েল এই ধরনের কোম্পানিগুলোতে করে যায়। এবং এমএসসির পর যদি তুই গেট কোয়ালিফাই করতে পারিস, সেইখান থেকে তো ডাইরেক্ট বিভিন্ন কোম্পানিতে চাকরি রয়েছে, মানে সেটা গেটটা কোয়ালিফাই করতে হয়। এবং ফিজিক্সের অনেক কিছু অ্যাপ্লাইড জিনিস রয়েছে যেগুলো মানে মানে জব ওরিয়েন্টেড, মানে মেডিকেল ফিজিক্স রয়েছে, রেডিয়েশন ফিজিক্স রয়েছে, তো সেইগুলো খুবই জব ওরিয়েন্টেড মেডিকেল ফিজিক্স, কিন্তু সেইগুলোর জন্য অ্যাপ্লাইড দিকে যেতে হবে। আমি যেমন পিওরে করছি, সেগুলো হলে অ্যাপ্লাইড ফিজিক্সটা পড়তে হবে। মানে ফিজিক্সের অনেকগুলো দিক রয়েছে, মেডিকেল ফিজিক্স, রেডিয়েশন ফিজিক্স, এইসব জিনিসগুলো অ্যাপ্লাইড জিনিস, জিও ফিজিক্স, এইগুলো করলে জব ওরিয়েন্টেড অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা, অনেক তোর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে মানে বিএসসি করার পর যদি বিটেক করা হয়, তাহলে বা তাতে কি খুব একটা মানে তফাৎ হবে? তার থেকে তো মানে শুধু বিটেক করলেই তো মানে হয় নাকি, এটাই আমি বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, সেটা একটা ব্যাপার, কিন্তু
মানে হ্যাঁ, বিএসসি করে বিটেকের থেকে শুধু বিটেক করাই তাহলে ভালো। মানে আগে খুব এটার চাহিদা ছিল, কিন্তু এখন খুব একটা মানে এমএসসি যারা পায় না, মানে সেই রকমই তারাই বিটেকে যায়, মানে যদি না খুব প্যাশনেট থাকে আচ্ছা, বিটেকের। আমি এই প্রসঙ্গে একটু আমার অভিজ্ঞতা বলি। আহ, আমিও ধর মানে যখন বিএসসি করে এমএসসির জন্য অ্যাপ্লাই করি, তখন ব্যাপারটা আমিও শুনেছি যে আরো আগে, অর্থাৎ আমাদেরও আগে, আমি ধর মোটামুটি যখন মাস্টার ডিগ্রি করেছি সেটা হচ্ছে তোর 8-9 এইরকম সালটায়। তখন থেকেই আমি যেটা শুনেছি যে আরো আগে আগে বিটেকটা প্রথম ফিল আপ হতো, তারপর মাস্টার ডিগ্রি সিট ফিল আপ হতো। কিন্তু আমাদের সময়ের আগে থেকেই, বেশ কিছুদিন আগে থেকেই বা কয়েক বছর আগে থেকেই ট্রেন্ডটা পুরো উল্টে গিয়েছিল। অর্থাৎ প্রথমে এমএসসি ফিল আপ হতো, যারা এমএসসি পেতো না তারা ওই বিটেক জাতীয় পড়াশোনা করতো। এবং বিটেক জাতীয় পড়াশোনাটা কিন্তু স্কোপটা একটু ছোটই, যেটা সৈকত একটু বলছে তোদেরকে, ওর স্কোপটা কিন্তু কম। ঠিক আছে, আগে এটার অনেক বেশি স্কোপ ছিল, অনেক বেশি কোম্পানিতে প্রেফারেন্স দেওয়া হতো। কিন্তু এখন ওই বিএসসির পর বিটেক, এটা এখন খুব একটা প্রেফারেবল ব্যাপার নয়। মানে যদি ফিজিক্স নিয়ে পড়তেই হয়, তাহলে ফিজিক্সের যে মেন স্ট্রিম, দ্যাট ইজ এমএসসির দিকে বা তারপরে রিসার্চ লাইনে, বা যেটা তোদের দাদা বললো যে পরবর্তী ক্ষেত্রে যে অ্যাপ্লাইড ফিজিক্স, সেই দিকে যাওয়াটাই বেস্ট। ওরকম ভাবে বিটেকটা খুব একটা এখানে ভালো কিছু নয় আর কি, এটা ভাবতে পারিস। হ্যাঁ স্যার, বিটেকটা মানে খুবই মানে এখন একদমই ভালো অপশন নয়। মানে আমি যেটা বললাম যে এমএসসি যারা না পায় তারাই ওই এখন বিটেকে যায় সত্যি। তবে ওই এমএসসি করে ওই গেট কোয়ালিফাই করে যেহেতু এমটেকটা করতে হয়, ওইটা আইআইটি ফাইআইটি থেকে করলে একটু মানে ওইটার ভালো হয়ে রয়েছে। আইআইটি গেট কোয়ালিফাই যেহেতু করতে হয়, এমটেকটা তবু এ রয়েছে, কিন্তু বিএসসি করে বিটেকটা যেহেতু ওই নাম্বার বেসিসে ওই ইউনিভার্সিটি গুলোতেই হয়, তো এবার ইউনিভার্সিটি গুলো তো মেনলি ওই বেসিক সায়েন্সের জন্যই মানে বিখ্যাত, সেই জন্য বিটেকটা খুব একটা ভালো চয়েস না। এমটেকটা অনেকেই করে, এমটেকটা ওই আইআইটি গুলোতে পায়, কারণ গেট কোয়ালিফাই করে আইআইটি তে যায়, তো সেইখানে একটা স্কোপ থাকে আইআইটি থেকে পড়লে। হুম। কিন্তু বিটেকটা একদমই এখন ভালো অপশন নয়, জাস্ট একটা অফিসিয়ালি। হুম। আচ্ছা, বর্তমানে যারা 12-এ আছিস, অনেক স্টুডেন্টই এখানে আছিস, তো তারা দাদাকে কিছু কোশ্চেন করলে করতে পারিস। বর্তমানে যারা 12-এ পড়ছিস, তাদের থেকে কোনো প্রশ্ন যদি দাদাকে করতে চাস করতে পারিস। আচ্ছা, কেউ মানে সেরকম তোরা অতটা ভাবিসনি যে কি কোশ্চেন করব, যাই হোক। ঠিক আছে। আচ্ছা, অরণ্য বা অনিক, তোদের কিছু কোশ্চেন আর? হ্যাঁ দাদা, তুমি যেটা বলছো যে তুমি আর কি ওই জ্যাম দিয়েছিলে বা ওই আইআইটি ভুবনেশ্বর জাতীয় যে ইনস্টিটিউশন গুলো রয়েছে সেখানে পেয়েছিলে, তো আইআইটির এই যে প্রিপারেশনটা, আইআইটি জ্যাম বা আরো যে এক্সাম গুলো রয়েছে জেস্ট বা টিআইএফআর জাতীয়, তো সেগুলোর প্রিপারেশন কি ফার্স্ট ইয়ার থেকেই নেওয়া উচিত না আরো পরে আলাদা করে কোচিং করে? না, ফার্স্ট ইয়ার মানে 3টে ইয়ার ধরেই মানে ওখান থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, এবার ফার্স্ট ইয়ার মানে জাস্ট থিওরিটা ভালো করে পড়া থাকলে প্রবলেম গুলো প্র্যাকটিস করা যে কোনো সময় যেতে পারে। তো সেটাই মানে এবার ওই সেটা ওই ইউনিভার্সিটিতে কেমন চাপ থাকে বা এমনি রেগুলার ক্লাসে কেমন চাপ থাকে, সেই অনুযায়ী একটু ভেবে চিন্তে দেখতে হয়। তো হ্যাঁ, ফার্স্ট ইয়ার থেকে নিয়ে গেলে তো ভালোই। হ্যাঁ, মানে আমি সৈকতের কথাটাই একটু বলে দিচ্ছি। সৈকত যেটা বলতে চাইছে যে প্রিপারেশনটা ফার্স্ট ইয়ার থেকে নিলে ভালো, কিন্তু এবার ইউনিভার্সিটিতে তো চাপ থাকে। এবং ওর কথাটা আমি আরো পরিষ্কার করে বলে দিচ্ছি, সেটা ও একমত কিনা সেটা ও বলবে, যে আলাদা প্রিপারেশন খুব কিছু নেওয়ার প্রয়োজন পড়ে না এখানে। এখানে মেন যে সিলেবাসটা যেটা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, সেটা যদি ভালো করে কমপ্লিট করা হয়, এবং এক্ষেত্রে সৈকত কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিকে প্রেফারেন্স দিয়েছে, তো সেখানকার সিলেবাসটা যদি ভালো করে পড়া হয়, থিওরিটিক্যাল পোর্শনটা যদি ভালো করে পড়া হয়, তাহলে বিশেষ আলাদা করে প্রিপারেশন লাগে না। হ্যাঁ, কিছু পেপার সলভ দরকার লাগে, যে কি জাতীয় কোশ্চেন আসে না আসে, এটাই। মানে এটাই ও বলতে চেয়েছে। সৈকত একমত তো, নাকি অন্য কিছু বলতে চাইছে? হ্যাঁ হ্যাঁ স্যার, একদমই একদম।
এইটা এটা পুরো একমত, মানে যে আলাদা করে খুব কিছু প্রিপারেশন নিতে হয় সেই মানে ধারণাটাই ভুল। মানে হ্যাঁ, তবে একটু প্রবলেম গুলো করতে হয়, মানে ফেস করতে হয়। যত প্রবলেম গুলো করা যাবে তত এটা বাড়ে, এফিসিয়েন্সিটা বাড়ে। কিন্তু মানে থিওরি এই একই, মানে এক্সট্রা কিছু করতে হয় তা না। আচ্ছা, রামানুজ তুই তুই কিছু কোশ্চেন করবি? আচ্ছা, রামানুজ কিছু প্রশ্ন করছে না। আচ্ছা, হ্যাঁ বল, বল রামানুজ বল। না স্যার, ঠিক আছে। মানে এমনি মোটামুটি কোর্সে অরণ্য তো যেগুলো করলো ওর মধ্যেই ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আর কিছু প্রশ্ন কেউ করতে চাইলে কর। অরণ্য, অনিক বা আর কেউ যারা কারেন্ট 12 এর আছিস তাদের মধ্যে কেউ। আচ্ছা, ঠিক আছে, সেরকম কেউ কোশ্চেন আর করছিস না। আমি সবাইকে একটা তাহলে প্রশ্ন করি যে আমরা আলোচনাটা দেখ, এই ধরনের আলোচনা অ্যাকচুয়ালি এখানে শেষ হয় না। আমি এরকম আগেও বলেছি যে এই ধরনের আলোচনায় আবার পরে কারো মনে কিছু প্রশ্ন আসতেই পারে। তো সেক্ষেত্রে যদি কোশ্চেন গুলো সরাসরি তোরা দাদাকে করতে চাস সেটাও করে ব্যবস্থা হতে পারে, বা আমাকে আমার থ্রু দিয়েও যদি কিছু জানতে চাস আমিও জেনে তোদেরকে বিষয়গুলো জানিয়ে দিতে পারবো। আর কাট অফ মার্কসটা তো এবারে উত্তর দেওয়াটা মানে খুব ডিফিকাল্ট ব্যাপার, ওইটা বাদ দিয়ে বলছি। অন্য কিছু কোশ্চেন বা এই রিলেটেড কিছু কোশ্চেন। আচ্ছা, আরেকটা ভালো কথা আমার যেটা মনে হয় বলার, যেটা সৈকতকে, যে ধর এদের মধ্যে যারা ধর মানে ধর কলেজে পড়তে গেল, তাদের কোচিং এর ব্যাপারে তুই যদি একটু গাইড করতে পারবিস কিনা সেটা একটু আমাদেরকে যদি জানাস। যে হ্যাঁ, যারা আহ, ধর কোথাও ভর্তি হলো শ্রীরামপুরের মতো জায়গাতেও যদি হয় বা আর একটু কলকাতার দিকে, তাহলে সেক্ষেত্রে কোচিং কোথায় কি ভালো হয় না হয় সেগুলো কি একটু গাইড করতে পারবি? হ্যাঁ হ্যাঁ স্যার, সেগুলো অবশ্যই পারবো। সেগুলো আচ্ছা, সেগুলো স্যার ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখ, তোরা যদি কেউ ফিজিক্স নিয়ে পড়াশোনা সত্যিই করিস, কলেজে ভর্তি হোস, সেক্ষেত্রে দাদার সাজেশন নিয়ে এগোতে পারবি যে কোথায় পড়লে ভালো হবে সেগুলো। কারণ ও নিজেও এই জায়গাটা পেরিয়ে গেছে, খুব বেশি দিনও নয়, রিসেন্টলি পেরিয়েছে। তো ও তোদেরকে এটা গাইড করতেই পারবে। ঠিক আছে? আচ্ছা, আর কিছু কোশ্চেন? অরণ্য, অনিক বা রামানুজ তো বলছে মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ দাদা, বলছিলাম যে ওই ডিআরডিও আর এমস এবার একটা নতুন সাবজেক্ট ইন্ডিয়াতে পড়ার কথা বলেছে, যেটা আগে মানে কোনো বাইরের কান্ট্রিতে পড়া যেত, ওই এয়ারফোর্স রিলেটেড। মানে কোনো ওই এয়ারফোর্সে কোনো বিমানের মানে তাদের ওই এগুলো যে তৈরি করা হতো ওগুলো আগে বাইরে গিয়ে পড়া হতো, তো ওটা এবারে ডিআরডিও আর এমস থেকে নাকি ইন্ডিয়ায় পড়ানো হবে। তো ওটা কি ফিজিক্স থেকে পড়ে এমএসসি পর করতে হয় নাকি বিএসসি পরই যাওয়া যায়, এরকম কিছু? আচ্ছা, না ডিআরডিও তে মানে যাওয়ার একটাই মানে যেটা মানে আমি যেটুকু জানি, মানে গেটের থ্রু দিয়ে ওরা নেয়। গেটে খুবই একটা ভালো র্যাঙ্ক করতে হয়, যেটা হয়তো 50-100-র মধ্যে করতে হয়, সেখান থেকে নেয়। তো এইটা মানে রিসেন্টলি কি হয়েছে সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ডিআরডিও বা বাকি জায়গাগুলো ঢোকার ইসরো এইগুলো হচ্ছে গেট ফেট থেকে নেয়, গেট থেকেই নেয় এগুলো, মানে গেটে একটা ভালো র্যাঙ্ক চাই আচ্ছা, এইগুলো। এবার এইটা রিসেন্টলি কি আচ্ছা করেছে সৈকত, ওই যে প্রশ্নটা রামানুজ করেছে, তো হুম, সেটা তুই এখনই হয়তো ইনফরমেশনটা তোর কাছে নেই, পরবর্তী ক্ষেত্রে যদি হ্যাঁ স্যার, ইনফরমেশনটা কিছু পাস তাহলে একটুখানি আমাদের জানিয়ে দিবি, আমি তাহলে ফরওয়ার্ড করে দেবো ওদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। আচ্ছা, অরণ্য বা অনিক আর কিছু কোশ্চেন করবি? তাহলে সেগুলো করে নে, আমি তাহলে আলোচনাটা শুধু শুধু বাড়াবো না। আর কারো কিছু কোশ্চেন থাকলে বা আর যদি কেউ কিছু প্রশ্ন করতে চাস সেগুলো করে আলোচনাটা আমরা একটু শেষের দিকেই ভাব। দাদা বলছিলাম, তুমি এখন যেটা করছো রিসার্চটা আইসার কলকাতা, তো এই ধরনের যে অন্যান্য ইনস্টিটিউশন গুলো আছে গভর্নমেন্ট বা প্রাইভেটেও, যেমন টাটার মতো যে ইনস্টিটিউশন গুলো বা বিড়লার মতো, তো সেক্ষেত্রে মানে রিসার্চের মানে প্রতিটা ক্ষেত্রে প্রসিজিওর কি একই, মানে একই এক্সাম কি একই ইন্টারভিউ এরকম ব্যাপার, না মানে ডিফারেন্ট প্রসিজিওরের মধ্যে দিয়ে যেতে হয়? না, ওই যেটা তিনখানা পরীক্ষা হয়, যে নেট হয়, জেস্ট হয় আর গেট হয়, এই তিনটে পরীক্ষার মধ্যে অল ইন্ডিয়া পরীক্ষার মাধ্যমেই তোদের এটা নেয়, মানে পিএইচডি ফেলোশিপটা আসে। দিয়ে তারপর মানে র্যাঙ্ক ওয়াইজ ইনস্টিটিউট গুলো ইন্টারভিউ ডাকে। তো ইন্টারভিউ ক্র্যাক করতে পারলে তখন ওই ইনস্টিটিউটে
ঢোকা যায়। আর আরেকটা ব্যাপার যে তোরা মানে যারা 12 পাস করিস তারা ওই ইন্সপায়ার স্কলারশিপটা ওইটা অবশ্যই করিস, মানে ওইটা যদি বিএসসি থেকে মানে এখন থেকেই ওটা যদি কন্টিনিউ হয় তখন ওই মানে নেট গেট না পেলেও ইন্সপায়ার থেকে ওরা একটা ফেলোশিপ দেয়, মানে একই অ্যামাউন্ট দেয়। আর এগুলো ওই 12 এর পর থেকেও মানে এটা হচ্ছে প্রত্যেকটা বোর্ডের 1% স্টুডেন্টকে ইন্সপায়ার স্কলারশিপ দেয়। তো এটা মাসে 5,000 টাকা করে পাওয়া যায়, তো আপ টু এমএসসি পর্যন্ত 3 লাখ টাকা পাওয়া যায়। তো এটা অনেকেই মানে জানে না, তো অনেকেই মিস করে যায়, তো এইটা একটু খেয়াল করে করিস মানে। আচ্ছা, অনেক অনেক কিছু প্রশ্ন করবি আর? না স্যার, আর তেমন কিছু এখন তো মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন মনে না হলে কোনো অসুবিধা নেই, পরেও যদি কিছু মনে আসে, কোনো কোয়ারি থাকে, সেগুলো পরেও করতে পারবি। কারেন্ট 12 এর স্টুডেন্টদের মধ্যে কেউ কিছু কোশ্চেন করবি? আচ্ছা অরণ্য, তোর কি আর কিছু কোশ্চেন আছে? না স্যার, এই মুহূর্তে আর সেরকম কিছু নেই। আচ্ছা ঠিক আছে, দেখ তাহলে আলোচনাটা আর আমরা শুধু শুধু দীর্ঘায়িত করব না। আমরা সৈকতকে বলবো যে ও যে লাইনে গেছে ও সেই লাইনে সফল হোক, আরো পরে ভালো করুক। ঠিক আছে, আমরা তাহলে আলোচনাটা মোটামুটি আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট যদি আর কারো কিছু কোয়ারি থাকে, যারা কারেন্ট 12 স্টুডেন্ট আছিস তাদের মধ্যে থেকেও যদি কোনো কোয়ারি আসে, তো সেক্ষেত্রে দাদা তোদেরকে অবশ্যই হেল্প করবে, এটুকু আমি বলতে পারি। সৈকতকে আমি চিনি, ওর দিক থেকে কোনো অসুবিধা ওইসব দিকে হবে না। তো ঠিক আছে, আমরা তাহলে সৈকতকে ধন্যবাদ জানিয়ে আমরা তাহলে আলোচনাটা এখানে শেষ করছি। ঠিক আছে? ঠিক আছে স্যার, সবাই ভালো করে পড়াশোনা করিস, অল দ্য বেস্ট। একদম।